नमस्कार प्रिय छात्र छात्री তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কাছে সব সময় এই কামনাই করি অনেক দিন পর আজকে আমি আবার তোমাদের সামনে এলাম আমার ব্যক্তিগত কিছু কারণের জন্যই তোমাদের সামনে আসতে পারিনি এর জন্য দুঃখিত তো আমি তোমাদের নিশ্চয়ই মনে আছে দশম শ্রেণীর যে একটা প্রবন্ধ পড়াচ্ছিলাম হারিয়ে যাওয়া কালি কলম এই শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধটার দুটো ক্লাস আমি তোমাদের নিয়েছিলাম প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট এই দুটো পার্টে আমি ক্লাসটা নিয়েছিলাম এবং আমার যতদূর মনে হচ্ছে মনে আছে যতদূর আমি যে এই দুটো পার্টের মধ্যেই প্রবন্ধটা শেষ হয়নি আমার যতদূর মনে হচ্ছে লাস্ট ওই সব মিলিয়ে লেখালেখির রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান সম্ভবত এই পর্যন্ত তোমাদের পড়ানো হয়েছে আশা করছি তোমরা আমি যতদূর পর্যন্ত পড়িয়েছি খুব ভালোভাবে মন দিয়ে শুনেছো এবং কোনো সমস্যা তোমাদের নেই এটা আমি আশা রাখছি এর পরবর্তী যে অংশটা আমি সেটা আজকে পড়াবো এবং চেষ্টা করব আজকেই তোমাদের এই হারিয়ে যাওয়া কালি কলম যে প্রবন্ধটা রয়েছে এই প্রবন্ধটা শেষ করব আজকের ক্লাসেই এবং এটাই এই প্রবন্ধের শেষ ক্লাস তো আমি খুব দ্রুত তোমাদের একটু ধরিয়ে দিই মনে করিয়ে দিই যে যতদূর পর্যন্ত আমরা পড়েছি পর্যন্ত তাতে কতটা হয়েছে আমরা শুরুতেই দেখেছিলাম যে শ্রীপান্থ যার প্রকৃত নাম কি তোমরা মনে আছে তোমাদের নিশ্চয়ই কি নাম বলেছিলাম নিখিল সরকার নিখিল সরকার হচ্ছে তার প্রকৃত নাম তো এই নিখিল সরকার যে অফিসে কাজ করতেন সেই অফিসটা হচ্ছে লেখালেখির অফিস এবং তিনি বলেছেন আশ্চর্যের বিষয় যে লেখালেখির অফিস হলেও সেখানে কিন্তু কলমের অভাব সেখানে লেখালেখি হতো কি দিয়ে যে কম্পিউটারের মাধ্যমে কিবোর্ডের মাধ্যমে এবং এই শ্রীপান্থই আমাদের বলেছেন যে লেখক মানে নিজে যখন পড়াশুনো করতেন ছোটবেলায় তখন কি পদ্ধতিতে কালি তৈরি করতেন আমরা যে কাগজের মধ্যে লিখছি তারা কিন্তু সেই সময় কাগজের মধ্যে লিখতেন না ওরা কলা পাতার মধ্যে লিখতেন এবং কালি তৈরির কি পদ্ধতিতে কালি তৈরি করতেন সেই পদ্ধতিও কিন্তু আমাদের এই পাঠ্য প্রবন্ধের মধ্যে আলোচনা হয়েছে সবথেকে ভালো কালি তৈরির পদ্ধতি বলছিল তিল ত্রিফলা শিমুল ছালা ছাক দুগ্ধে কড়িমেলা লৌহ পাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মসি এটা সবথেকে ভালো ব্যবস্থা কালি তৈরির কিন্তু যারা এই পদ্ধতি ব্যবহার করতো না পারতো না সবাই এটা তখন তারা কি করতো সেই আতপ চাল ভিজিয়ে সেটাকে শুকিয়ে পুড়িয়ে তার যে ছাইটা তৈরি হতো সেটাকে জলের মধ্যে গুলিয়ে নেওয়া হতো গুলিয়ে আবার খুন্তি গরম করে সেই গরমের ছ্যাঁকা দিয়ে সেটা দিয়ে একটা টকবক করে যখন ফুটতো তখন সেটা থেকে যে কালি তৈরি হতো এবং মাটির দোয়াতের মধ্যে তৈরি করতো আর বাঁশের তৈরি কঞ্চি থেকে কলম তৈরি করে এইভাবে কলা পাতার মধ্যে লিখে পড়াশোনা করেছেন লেখক আমরা এটাও জেনেছি আর জেনেছি যে বিভিন্ন যেমন তোমার হচ্ছে সুমেরিয়ান ফিনিশিয়ান এরা মিশরিয়ান যারা এরা কিভাবে কলম তৈরি করতেন সেটা লেখক কল্পনা করে বলেছেন সেই সঙ্গে এই প্রবন্ধের মধ্যে আলোচনা করেছেন যে এই বাঁশের তৈরি কঞ্চির কলম থেকে আস্তে আস্তে সেটা কিভাবে তোমার হচ্ছে কালি কলমে পরিণত হলো প্রথমে সেটা পালকের কলম স্টাইলাস যেটাকে বলেছে তারপরে আস্তে আস্তে কিভাবে তোমার হচ্ছে ঝর্ণা কলম যেটাকে বলছে যেটার আবিষ্কার করেছেন হচ্ছে লুইস অ্যাডসন ওয়াটারম্যান যেটাকে ফাউন্টেন পেন বলছে এই ফাউন্টেন পেনের গল্প তিনি আমাদেরকে শুনিয়েছেন লেখক আমরা আলোচনা করেছিলাম ফাউন্টেন পেন কিভাবে আবিষ্কার হয়েছে তার গল্প এখানে বেশ সুন্দরভাবে দেওয়া আছে সেই সঙ্গে লেখক যখন দোকানে কলম কিনতে গিয়েছিলেন
তো কীভাবে ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলেন দোকানদারের কাছ থেকে বিভিন্ন ধরনের কলমের নাম শুনে, সেটাও এখানে আলোচনা হয়েছে। এবং মোটামুটি আলোচনা হয়েছে যে এই লেখালেখি করতে গেলে রীতিমতো একটা বিশাল বড় আয়োজন করতে হতো লেখকদের সেই সময়। তারপর থেকে আজকে পড়াচ্ছি, তোমরা একটু লক্ষ্য রাখো। আর আমি এর আগের ক্লাসেও তোমাদের বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, কি যে যখন আমি তোমাদের পড়াবো বা ক্লাস নেব তখন তোমরা বইটা বের করবে এবং বইটা সামনে রাখো। নিশ্চয়ই বই বের করেছো, এবং বইটা সামনে রাখো এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা এই পড়াটা ভালো করে বুঝে নাও। প্রবন্ধটা আমি পড়ছি, দেখো যে দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাঁচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেতপাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও। তাহলে দোয়াত যেটা প্রথমে ছিল, লেখকরা যখন পড়াশোনা করতেন তখন মাটির দোয়াত ছিল, আর এখন সেই মাটির দোয়াতের বদলে কি কি দোয়াতের কথা বলছে, যা লেখক এখনকার অবস্থা বলছে, এখনকার মধ্যে তোমাদের এখনকার সময়ের কথা বলছে না, যে সময়টায় লেখকদের সময়ের কথা বলছে, তার মানে আরও বেশ কয়েক বছর আগের কথা বলছি। সেই সময় কাঁচের তৈরি পোর্সেলিন মানে হচ্ছে চীনামাটি, আর জেড হচ্ছে এক ধরনের সবুজ রঙের পাথর। তো চীনামাটি কিংবা সবুজ রঙের যে পাথর রয়েছে সেগুলোর দোয়াত হতো বিভিন্ন ধরনের, তাও পিতলের বলছে, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও দোয়াত একটা সময় মানুষ তৈরি করত। গ্রামে কেউ দু একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। এই যে কথাটা, এটা এক প্রকার আমরা বলবো হচ্ছে কি এক প্রকার প্রবাদ প্রবচনে পরিণত হয়ে গেছে ব্যাপারটা, যে বেঁচে থাকো বাবা, আশীর্বাদ করতে, বেঁচে থাকো বাবা, তোমার সোনার দোয়াত কলম হোক। তো সোনার দোয়াত কলম হোক মানে কি, আসলে শিক্ষিত হোক, তোমার সোনার দোয়াত কলম হোক মানে ওই যে সোনার দোয়াত কলমের কথাটা ওখান থেকে এসে যে আগে সোনার তৈরি কলম, সোনার তৈরি দোয়াতও তৈরি হতো, সেটার কথা বলছে। তার মানে আর্থিকভাবেও তুমি উন্নতি করো, সেই সঙ্গে শিক্ষা দীক্ষার দিক দিয়েও তোমার উন্নতি হোক, এই ধরনের আশীর্বাদ বুড়ো বুড়িরা করতেন। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। শুভ ঠাকুর, এই শুভ ঠাকুরটাকে সেটা একটু আমাদের জানতে হবে। তোমরা নিশ্চয়ই জানো রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই জানো, ঠাকুর যেহেতু আছে তার মানে এই ঠাকুর পরিবারেরই কেউ একজন। এনার পরিচয় সম্পর্কে একটু বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের সেজদা, ঠিক আছে, এই রবীন্দ্রনাথ ঠাকুরের সেজদা হচ্ছেন হেমেন্দ্রনাথ। হেমেন্দ্রনাথের পুত্র হচ্ছে রিতেন্দ্রনাথ, আর রিতেন্দ্রনাথের পুত্র হচ্ছে শুভগেন্দ্রনাথ ঠাকুর। বোঝা গেল? এই শুভগেন্দ্রনাথ ঠাকুরের অনেক ধরনের দোয়াত কলমের সংগ্রহ থাকতো, সেই কথাটাই লেখক এই প্রবন্ধটার মধ্যে বলেছেন। তারপর কি বলছে দেখো, যে সাহিত্য ও ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, তারপর কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। একটা জিনিস দেখো, লেখক কিন্তু এখানে বেশ কয়েকজনের কথা কিন্তু আমাদের সামনে তুলে ধরলেন। কার কার কথা বললেন? শেক্সপিয়ার। শেক্সপিয়ার সম্পর্কে তোমরা জানো ইংরেজি ভাষার একজন সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, হ্যাঁ, বিশ্বের একজন বিখ্যাত নাট্যকার। তার উল্লেখযোগ্য বেশ কতগুলো নাটক রয়েছে, হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, ঠিক আছে, তোমরা ইংরেজি সাহিত্যের মধ্যেও পড়েছো। তারপরে কার কথা বলেছেন? দান্তে। দান্তে হচ্ছে একজন ইতালীয় কবি, ইতালির ফ্লোরেন্সে তার জন্ম। পুরো নাম হচ্ছে দুরান্তে দেইলি আলিগিয়েরি। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য ডিভাইন কমেডি। ওকে, তা বলছেন মিল্টনের কথা বলেছে। মিল্টন হচ্ছেন সপ্তদশ শতাব্দীর বিখ্যাত একজন ইংরেজ কবি। তার জন্ম 9 ডিসেম্বর 1608 খ্রিস্টাব্দে, আর মৃত্যু হচ্ছে 8ই নভেম্বর 1674 খ্রিস্টাব্দে। তার বিখ্যাত মহাকাব্য প্যারাডাইস লস্ট, ঠিক আছে।
তারপর হচ্ছে আর কার কথা বললেন? কালিদাস। কালিদাসকে তোমরা নিশ্চয়ই জানো। সংস্কৃত সাহিত্যের বিখ্যাত কবি ও নাট্যকার হচ্ছেন কালিদাস। তার বিখ্যাত গ্রন্থগুলো হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম, মেঘদূতম, কুমার সম্ভব প্রভৃতি তার বিখ্যাত কাব্য নাটক। আচ্ছা, আমি তোমাদের এই পড়াতে পড়াতে এই যাদের নামগুলো বলছি তাদের ছবিগুলো কিন্তু এখানে তোমাদের দিয়ে দিচ্ছি। সেই ছবিগুলো কিন্তু তোমরা এখানে একটু দেখো, তাহলে চিনতে পারবে এই লেখকদের। ঠিক আছে। তারপর কার কথা বলেন? ভবভূতি। অষ্টম শতাব্দীর সংস্কৃত নাটক ও কাব্যজগতের বিখ্যাত একজন জ্যোতিষ্ক। তার বিখ্যাত নাটকগুলি হলো মালতী মাধব, উত্তর রামচরিত, মহাবীর চক্র ইত্যাদি। ঠিক আছে। কাশিরাম দাসের কথা বলছেন, কৃত্তিবাসের কথা বলছেন। কাশিরাম দাস হচ্ছেন সপ্তদশ শতাব্দীর মহাভারতের অনুবাদকদের মধ্যে একজন শ্রেষ্ঠ অনুবাদক। কৃত্তিবাস হচ্ছে কৃত্তিবাসের নামও তোমরা জানো। কৃত্তিবাস হচ্ছে অনুবাদ সাহিত্যের একজন বিখ্যাত জনক। ঠিক আছে। বাল্মীকি রামায়ণের অনুসরণে বাংলা ভাষায় শ্রীরাম পাঁচালী ইনি রচনা করেন। আর রবীন্দ্রনাথ সম্পর্কে তো তোমরা জানোই। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দে। হ্যাঁ, কোথায়? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। ঠিক আছে। তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্র, একজন বিখ্যাত প্রাবন্ধিক তথা ঔপন্যাসিক। হ্যাঁ, তার বিখ্যাত বিখ্যাত উপন্যাস রয়েছে। আর সব থেকে বড় তোমরা ভালো জানবে তার বিখ্যাত বন্দে মাতরম যে গান, এই বন্দে মাতরমের স্রষ্টা হচ্ছেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইনিও একজন বিখ্যাত কি বলবো লেখক তথা কথা সাহিত্যিক যাকে বলে, ঔপন্যাসিক। তারও বেশ কতগুলো উপন্যাস রয়েছে। ঠিক আছে। তো এরা সবাই, লেখক বলছেন, অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম এই সব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। এরা কিন্তু সবাই বিখ্যাত বিখ্যাত একজন লেখক। তাহলে এরাও কিন্তু এই কালি কলম দিয়ে লিখে গেছেন। হায়, কোথায় গেল সেসব দিন! এখন ফাউন্টেন পেন কমে ক্রমে তাও বুঝিবা যায় যায়। লেখক বলছেন তাহলে কালি কলম দিয়ে লিখে লিখে এরা আরও বিখ্যাত হয়েছেন। সে কালি কলম তো গেছেই, তারপর ফাউন্টেন পেন, আর ফাউন্টেন পেনেও এখন বোধহয় যায় যায় এরকম অবস্থা। এখন কি এসে? এখন এসে বল পেন বা ডট পেন। এক রোগা লিকলিকে রিফিলে কে কতদূর দৌড়তে পারে তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব। কলমের যেটা দিয়ে তোমরা লিখো, কলমের মাথায় ছোট্ট এক ধরনের নিব, একটা বল থাকে, সেটাকে বলে নিব। এটা যদি ঘোরে তাহলে কিন্তু কালিটা বেরোয় লেখার সময়। তো এই নিব দেখো 700 রকমের নিব থাকতে পারে। ভাবতে পারছো ব্যাপারটা? যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য। শ্রুতি লেখক মানে যারা শুনে শুনে লেখেন। ঠিক আছে, তাদেরকে ইংরেজি স্টেনোগ্রাফার বলে। শ্রুতি লেখক তাদের জন্য, যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য। এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। মোট কথা, কলম এবং কলমের যে নিব, এই বিষয়টা নিয়ে একটা সময় যে রীতিমতো একটা ব্যবসা, একটা বাণিজ্য চলতো টাকা পয়সা নিয়ে। যাদের কাছে প্রচুর টাকা আছে তাদের জন্য কলম, যাদের কাছে টাকা পয়সা নেই, কম টাকা পয়সা, তাদের জন্য কলম। সবার জন্য সব ধরনের ব্যবস্থাই কিন্তু মানুষ সেই সময়ের ব্যবসায়ীরা করতেন। মোট কথা, কলম নিয়ে রীতিমতো একটা বেশ বড় সড়ো কিন্তু ব্যবসা বাণিজ্য সেই সময়টাই হতো। দেখো এখানে একটা উদাহরণ, এখানে একটা কথা বলা আছে, এটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে একটা কলমের কত মূল্য হতে পারে। যারা টাকার কুমির বলছে, যারা পয়সাওয়ালা মানুষ, তাদের কারোর ব্যবস্থা, তাদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। কীরকম? একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। সেই সময়ের কথা বলছে, লেখকদের সময়ের কথা, যে একটা কলমের দাম 2500 পাউন্ড। এবার 2500 পাউন্ড মানে কত টাকা? 1 পাউন্ড সমান হচ্ছে 75 টাকা। তাহলে এবার হিসাব করে দেখো, 2500 পাউন্ড, তার মানে 2500কে 75 দিয়ে গুণ করলে তার মানে কত হচ্ছে? প্রায় 1,87,500 টাকা। ভাবতে পারছো একটা কলমের দাম
এত হতে পারে, 1,87,500 টাকা, তাও আবার লেখকদের সমসাময়িক সময়ের কথা। এখন তাহলে ভাবো সেই কলমের মূল্য কত হতে পারে। তো সে কলমের কীরকম ছিল? সোনার অঙ্গ, হীরের হৃদয়। হৃদয় মানে হচ্ছে নিভটার কথা বলছে, ঠিক আছে? সোনা দিয়ে তৈরি গোটা কলমটা, আর ওর যে নিভটা সেটা হিরে দিয়ে তৈরি। সোনায় গড়া হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, দামি বল পয়েন্টও আছে বটে। এর থেকে এছাড়াও আরও দামি দামি বল পয়েন্ট এগুলো তো আছেই। তো লেখক বলছেন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। মানে যেভাবে যন্ত্র সভ্যতা চলে এসে, যেভাবে কম্পিউটারের প্রতি আমরা আকৃষ্ট হয়েছি, কম্পিউটারের মাধ্যমে লিখতে গেলে কিন্তু কলমের কোনো প্রয়োজনই পড়ে না। সেই জন্যই লেখক বলছেন সম্ভবত কম্পিউটার বোধহয় প্রতিজ্ঞা করে বসেছে যে কলমকে জাদুঘরে পাঠাবেই। ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। বঙ্কিমচন্দ্র তার বিখ্যাত একটা উপন্যাস, তার নাম হচ্ছে দেবী চৌধুরানী। এই দেবী চৌধুরী উপন্যাসের 3য় খণ্ডের 1ম পরিচ্ছেদে এই কথাটা বলেছিলেন। অবশ্য কথাটা ওখানে একটু অন্যরকম বলেছিলেন যে হায় লাঠি তোমার দিন গিয়াছে, হায় লাঠি তোমার দিন গিয়াছে। সেই কথাটা সেখানে বঙ্কিমচন্দ্র বলেছিলেন প্রসঙ্গক্রমে। আর সেই কথা থেকেই এখানে লেখক বলেছেন যে লাঠি তোমার দিন ফুরাইয়াছে। কলমের দিনও কি ফুরালো? হতে পারে, কিন্তু ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হলো ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। যারা ওস্তাদ কলমবাজ, একটা সময় লেখালেখি, বললাম না, লেখালেখি নিয়ে কলম নিয়ে বেশ একটা বড় ব্যবসা বাণিজ্য হতো। এখন তো ছাপানো হয় মেশিনের মধ্যে, মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়েছে। সেই সময় তো মুদ্রণ যন্ত্র ছিল না, ছাপানো ছিল না। তোমাদের বইগুলো যেভাবে লেখা রয়েছে, তখন কিন্তু হাত দিয়ে মানুষ লিখত সেই বইগুলো। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারই। আমাদের এই বাংলামূলিক রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমানি সম শীর্ষানি ঘনানি বিড়ালানি চ, এটা একটা সংস্কৃত শ্লোক। সমানি সম শীর্ষানি ঘনানি বিড়ালানি চ, যার বাংলা মানে এখানে দেওয়াই আছে তোমাদের বইয়ের মধ্যে, যে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। যে হাতে লিপি করা যারা কলমবাজ, যারা লিখতেন, যাদেরকে ক্যালিওগ্রাফিস্ট বলা হতো, ক্যালিগ্রাফিস্ট বলা হতো, তারা এত সুন্দরভাবে লিখতেন যে প্রত্যেকটা অক্ষর সমান, প্রতিটি ছত্র, প্রতিটি লাইন সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন, এত সুন্দরভাবে লিখতেন। এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, অথচ কত সামান্যই না রোজগার করতেন তারা, এত কষ্ট করে লিখতেন। আচ্ছা ভাবো তো, তোমাদেরকে যদি বলা হয় যে এই তোমাদের যে বাংলা যে পাঠ্য বইটা রয়েছে, দেখো কত পাতলা একটা বই, এই যে বইটা কত একটা পাতলা একটা বই, এই বইটাকে যদি বলা হয় যে এটা দেখে দেখে সেম তুমি কপি করে হাতে আর একটা লিখো খাতার মধ্যে, কত সময় লাগবে এবং কত খাটনি লাগবে, তোমাদের পরিশ্রম হবে, এবং অনেকে রাজি হবে, অনেকে রাজি হবে না। তাহলে ভাবো এই মোটা মোটা বই সেই সময়কার দিনে মানুষ হাতে লিখতেন, এবং সেই হাতের লেখা এত সুন্দর, সহজ সরল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে প্রত্যেকটা অক্ষর সমান, প্রত্যেকটা ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন ছিল। তাহলে তাদের কত ক্যালি ছিল, তাদের কত গুণ ছিল লেখালেখি নিয়ে, সেটা একবার ভাবো। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। 4 খণ্ড রামায়ণ, রামায়ণের একটা খণ্ড কত মোটা মোটা, তাহলে 4 খণ্ড রামায়ণ হাতে লিখেছিলেন। আর পারিশ্রমিক কত পেয়েছেন? নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। তোমরা শুনলে তোমাদের হয়তো হাসি পাচ্ছে যে 7 টাকা যদিও তখন মূল্য ছিল, কিন্তু ভাবো তবুও এই একটা এত মোটা মোটা রামায়ণের খণ্ড এক একটা, সেটা 4 খণ্ড রামায়ণ কপি করা, সেটা কিন্তু কম ব্যাপার নয়, কম পরিশ্রমের ব্যাপার নয়। সেই তুলনায় পারিশ্রমিকটা অনেকটাই কম নয় বলো তো? এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো হতো, যেহেতু 19 শতকের কথা বলছে। তবু পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরের কত না গর্ব।
অনেক পুঁথিরই খবরদার এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে, এটাও কিন্তু লেখা থাকতো পুঁথির উপরে, বইয়ের উপরে, খবরদার এটা যেন কেউ চুরি করার চেষ্টা না করে। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। এই কথাটা তোমরা নিশ্চয়ই মানো যে কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর বলা হয়। কেন লেখক এই কথাটা বললেন? দেখো, একটা তলোয়ার দিয়ে কি করা যেতে পারে? বড়জোর একটা মানুষকে কিন্তু মেরে ফেলা যেতে পারে, একটা মানুষের জীবন নিয়ে নেওয়া যেতে পারে, একটা মানুষকে হত্যা করে ফেলা যেতে পারে, এর থেকে বেশি কিছু নয় কিন্তু। আর কলম কিন্তু একটা নিদ্রিত, একটা ঘুমন্ত মানুষকে, একটা মানসিকভাবে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে পারে। কিভাবে? কলম দিয়ে লিখে সে লেখা পাঠ করে কিন্তু মানুষের হৃদয় জাগ্রত হতে পারে, চৈতন্যের উদয় হতে পারে, মানুষের জ্ঞান বৃদ্ধি হতে পারে, অনেক ধরনের জ্ঞান সে অর্জন করতে পারে। মানুষকে বিদ্রোহের মধ্যে সামিল করানো যেতে পারে কলমের মধ্য দিয়ে লিখে লিখে, জাগ্রত করানো যেতে পারে। তাহলে এই জন্যই কিন্তু লেখক বলছেন যে একটা কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাস ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারেল, কার্টিজ এসব শব্দ কিন্তু শোনা যায়। ব্যারেল বা কার্টিজ, ব্যারেল মানে হচ্ছে এক ধরনের দোনালা বন্দুক যে রয়েছে সেই বন্দুকের আধার, আর কার্টিজ মানে হচ্ছে টোটা। তো ফাউন্টেন পেনের ক্ষেত্রে ওই যে নলের ভিতরে যে কালি থাকে, ওই জন্য এই কথাটা বলেছেন যে ব্যারেল, কার্টিজ এসব শব্দ শোনা যায়, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যিই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। কলকাতার ইতিহাসও এ ধরনের ডুয়েল ও দ্বৈরথের কাহিনী রয়েছে। কি কথাটা বলছে যে অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যি কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে। লেখালেখিও করছেন, তার সঙ্গে কিন্তু এরা লড়াইও করেছেন সৈন্য হিসেবে। রাজা মহারাজাদের, বাদশাদের যখন যুদ্ধ লাগতো তখন লড়াই করতে হতো, তো ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। কলকাতার ইতিহাসেও এ ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনো কলমে লেখেন। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদাশঙ্কর রায়। লেখকদের সমসাময়িক সময়ের কথা বলছে, লেখকদের সমসাময়িক বলতে 1932 থেকে 2004 সালের কথা বলছে। এই সময় লেখকরা জীবিত ছিলেন এবং এই সময়ের কথা বলছে, ছোটোবেলার কথা নয়, যে 1932-এর দিকে তো তখন লেখক মোটামুটি ছোট, 1932-এ তার জন্ম হলে এরা যখন পড়াশোনা করতেন 10-12 বছর বা 15 বছর বা 20 বছর বয়স পর্যন্ত কিন্তু এরা দোয়াত, কালি, কলম, যে বাঁশের কঞ্চি এগুলো দিয়ে করতেন। তারপরের বয়স মোটামুটি 30-35, তার মানে তোমরা ধরো 1960, 65 বা 70 থেকে শুরু করে 2004 এই সময়কালের কথা বলছি। এই সময়ের কথা বলছে যে অনেকে ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন। সেই সময় একজন মাত্র টাইপরাইটারে লিখতেন, বাকিরা হাতেই লিখতেন। টাইপরাইটার তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমাদের বয়সে তোমরা বোধহয় এখনও টাইপ মেশিন দেখেছো কিনা জানি না, তোমরা যেটা দেখো সেটা হচ্ছে কম্পিউটারি কিবোর্ড। টাইপরাইটার কিন্তু টাইপ মেশিনও কিন্তু প্রায় কি বলবো লুপ্ত প্রায়ের দিকে। শুধুমাত্র দেখা যায় হচ্ছে কোর্ট কাছারিতে যদি তুমি যাও তাহলে সেখানেই এখনও টাইপ রাইটারদের দেখা যায়। টাইপ রাইটাররা বসে থাকে কোর্টের মধ্যে, বিভিন্নভাবে ওরা টাইপ করে দেয়। তাছাড়া বোধ হয় আর আস্তে আস্তে সেগুলোও উঠে যাচ্ছে, এখন ওই কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করে দেয়। তো অন্নদাশঙ্কর রায়ের কথা বলছে। অন্নদাশঙ্কর রায়ের সম্পর্কে তোমরা জানো, 1904 খ্রিস্টাব্দে উড়িষ্যায় জন্ম। তিনিই প্রথম রাজ্যে কিন্তু ICS পাশ করেন। তার বেশ কয়েকটা উপন্যাসও রয়েছে, যেমন অজ্ঞাতবাস, কলঙ্কবতী, আর কাব্য হচ্ছে রাখি। তো এই অন্নদাশঙ্কর রায়ের কথা বলছে, ইনি কিন্তু প্রথম টাইপরাইটারে লিখতেন। গত কয়েক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায় একজন বিখ্যাত কবি, যাকে পদাতিক কবি বলা হয়, তিনিও কিন্তু এই টাইপরাইটার ধরেছেন। অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে। তারা ফাউন্টেন পেন কিংবা বল পেনে লিখেছেন। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় সম্পর্কে তোমরা জানো, ইনি বিখ্যাত একজন সিনেমার পরিচালক, সেই সঙ্গে কিন্তু একজন লিপিকারও বটে। খুব সুন্দর লেখালেখিও করতেন, হ্যাঁ, ছবিও আঁকতেন, খুব সুন্দর লিখতেন, তার লেখা খুব সুন্দর।
তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প। তার কথা বলছেন, তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কিনা জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। একটা জিনিস তোমাদের বলি, রবীন্দ্রনাথ যে কবিতা লিখতেন বা সাহিত্য রচনা করতেন, সে যখন কলম দিয়ে খাতার মধ্যে লিখতেন, অনেক লিখতেন, আবার কাটতেন, আবার লিখতেন, আবার কাটতেন। হয়তো কোনো একটা শব্দ লিখলেন, সেটা তার পছন্দ হলো না, কেটে দিয়ে আরেকটা লিখলেন। কোনো একটা লাইন লিখলেন, সেটা তার পছন্দ হলো না, কেটে দিয়ে আবার লিখলেন। এই যে এরকম করে লিখতেন, কাটতেন, লিখতেন, কাটতেন, এই কাটাকুটি কাটাকুটি করতে করতে তার এমনভাবে তার মনের অজান্তেই যেন একটা ছবি তৈরি হয়ে যেত সেই জায়গাটায়। এবং তারপর একটা সময় রবীন্দ্রনাথ লক্ষ্য করলেন, আরে বেশ তো তিনি ছবিও তৈরি করতে পারছেন। হ্যাঁ, তো এই কথাটাই বলছে যে রবীন্দ্রনাথ বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। এই পাণ্ডুলিপির পাতা, পাণ্ডুলিপি মানে হচ্ছে যেটা অরিজিনালি হাতে লেখা, সেটাকে বলে পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি দেখেই তোমার হচ্ছে যারা টাইপ করে, টাইপার যারা, সেটা দেখে দেখে করে, বা কম্পোজ যারা কম্পিউটারে করে তারা সেটা দেখে দেখে করে। তো রবীন্দ্রনাথ কিন্তু এইভাবেই ওই পাণ্ডুলিপির মধ্যেই কিন্তু তার কাটাকুটি করতে করতেই ছবি, মনের অজান্তেই ছবি আঁকা হয়ে যেত। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটারে নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। খুব সুন্দর কথা বলেছেন। দেখো আজকালও কিন্তু কম্পিউটারে তোমরা অনেকেই আছো, তোমরাও কিন্তু মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমে ছবি আঁকো। আবার অনেকে ভালোভাবে খাতা কলমের মধ্যেও আঁকো, খাতার মধ্যেও আঁকো কালি দিয়ে, রং দিয়ে। কিন্তু কম্পিউটারের মাধ্যমে যে ছবি আঁকা হয়, তোমরা বলো তো সেটা কতখানি নিজের, কতখানি কম্পিউটারের। হ্যাঁ, কিছুটা দক্ষতা নিজের আছে, যে কম্পিউটার সে যে ভালোভাবে চালাতে পারে সেটা তোমার দক্ষতা, কিন্তু ছবিটা আঁকার ক্ষেত্রে তোমার দক্ষতা কতটা। একটা বৃত্ত কম্পিউটারের মাধ্যমে আঁকা কিন্তু খুব সহজ, সেই বৃত্তটাই কলম দিয়ে, হাত দিয়ে খাতার মধ্যে আঁকা কিন্তু অত্যন্ত কঠিন, যতটা সহজে তুমি কম্পিউটারে আঁকতে পারবে। এই জন্যই লেখক বলেছে যে কম্পিউটারে নাকি ছবি আঁকা যায়, সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। আমি কালি খেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। কালি খেকো কলমের ভক্ত এই কারণে ছোটোবেলার থেকে যেভাবেই পড়াশোনা করেছেন, তাই বলে বল পেন বা ফাউন্টেন পেন যেটা, সেটার কিন্তু তিনি বিবাদ করছেন না, মানে সেটার বিরোধী তিনি নন। কেননা ইতিমধ্যে বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছে। আমি নিজেও, তিনি বল পেন নিয়েই পড়াশোনা করছেন। অবশ্য লেখক যদি এই সময় থাকতেন, এই সময় তোমাদের মতো বয়স হতো, তাহলে লেখকও কিন্তু ওই তোমাদের মতোই টাইপরাইটার নিয়েই বসতেন, কম্পিউটারে কিবোর্ডের মধ্যেই, কম্পিউটারে কিবোর্ডের মধ্যেই লিখতেন। তো যে সময়টায় যে পরিস্থিতি মানুষকে বাধ্য করে, যে সমসাময়িক সময়ে অভ্যস্ত করে তোলে, তো সেটা লেখকেও করেছেন। বল পেন আবিষ্কৃত হয়েছিল, বল পেন তিনি মেনে নিয়েছিলেন। তো মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। ফরাসি, এখানে কিন্তু লেখক ফরাসি একজন কবির কথা মনে করেছেন, যিনি তার কবিতার মধ্যে, যেটা বাংলার অনুবাদ এখানে করে দিয়েছেন, সেই কবিতার মধ্যে খুব সুন্দর এই লাইনটা লিখেছেন। হ্যাঁ, তো আমার যতদূর মনে পড়ছে সম্ভবত এটা ফরাসি কবি বোদলেয়ার হতে পারে, আমি কনফার্ম বলতে পারছি না, তবে সম্ভবত ফরাসি কবি বোদলেয়ারের কথা বলছেন, শার্লি বোদলেয়ার। তো এই বোদলেয়ারের যে কবিতা, সেই কবিতাটা, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। এই কথাটাই কিন্তু এখানে নিবের কলম, যেটা অর্থাৎ লেখক আস্তে আস্তে কী বলবো, বাঁশের কঞ্চির কলম, তার থেকে আসলো, মানে প্রথমে তো হচ্ছে হ্যাঁ বাঁশের কঞ্চির কলম, তারপর আসলো পালকের কলম, তারপর ফাউন্টেন পেন, তারপর বল পেন, এইভাবে আস্তে আস্তে কিন্তু নিজেকে সঁপে দিচ্ছেন, যা আবিষ্কৃত হচ্ছে সেটাতে নিয়ে করছেন। সেই প্রসঙ্গে এই কথাটা লেখক এখানে বলেছেন। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়, কলমকে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর এর স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় কিন্তু একজন বিখ্যাত ঔপন্যাসিক লেখক, বিখ্যাত বাঙালি একজন কৌতুক লেখক, যার জন্ম 1847 খ্রিস্টাব্দের 22শে জুলাই উত্তর 24 পরগনার শ্যামনগরে। তার বিখ্যাত বিখ্যাত উপন্যাস, তার মধ্যে কৌতুক
বেশ মজাদার একটা উপন্যাস হচ্ছে কঙ্কাবতী। ডমরুধর, ডমরু চরিত, হ্যাঁ, তার বিখ্যাত একটা চরিত্র ডমরুধর, সেই ডমরু চরিত এগুলো তিনি তৈরি করেছিলেন। 1919 খ্রিস্টাব্দে এই লেখক মারা যান। তবে কথিত আছে এই লেখক নাকি লিখতে লিখতে হঠাৎ করে অসাবধানতাবশত এই কলমের নিব তার বুকের মধ্যে ফুটে গিয়েছিল, বিঁধে গিয়েছিল, এবং পরবর্তীতে ওই বিঁধে যাওয়া অংশ, ক্ষত অংশ থেকেই আস্তে আস্তে সেটা বাড়তে বাড়তে এমন পরিণত হয়েছিল তার নাকি মৃত্যু হয়েছিল, এরকম কথিত আছে। তো এইখানে লেখক শ্রীপান্থ সেই প্রসঙ্গ টেনে বলছেন যে কলমকে একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। তাহলে এই হচ্ছে তোমাদের এই হারিয়ে যাওয়া কালি কলম যে প্রবন্ধটা রয়েছে, এই প্রবন্ধটার বিষয়বস্তু। আমি আরেকবার তোমাদের খুব সংক্ষিপ্ত করে বলে দিই যে আমরা এই প্রবন্ধের মধ্যে কি কি জানতে পারলাম। যে লেখনী সামগ্রী যে রয়েছে অর্থাৎ কলম, এই কলম কি করে প্রাথমিক অবস্থায় অর্থাৎ তোমার হচ্ছে কালি কলমের আগে যেটা দোয়াতের মধ্যে নিজে বাড়িতে কালি তৈরি করে বাঁশের কঞ্চি কেটে মুখটা চিড়ে দিয়ে সেটা দিয়ে এবং তোমার হচ্ছে কলা পাতার মধ্যে লেখা থেকে শুরু করে সেইখান থেকে শুরু করে কলম আস্তে আস্তে পরিবর্তন হতে 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 এখন যে পর্যায়ে পৌঁছে গেছে, বল পেনের মধ্যে পৌঁছে গেছে, হ্যাঁ, এবং আস্তে আস্তে সেটাও প্রায় লুপ্তের দিকে চলে যাচ্ছে, এবং আস্তে আস্তে এই কলমের ব্যবহারও মানুষ কমিয়ে দিচ্ছে এবং আস্তে আস্তে কম্পিউটারি কিবোর্ডের দিকে যাচ্ছে। তো এই যে ধারাবাহিক একটা ক্রমবিবর্তন, এই ক্রমবিবর্তনের কথা কিন্তু তোমাদের এই প্রবন্ধটার মধ্যে লেখক শ্রীপান্থ, যার প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার, সে কিন্তু এই প্রবন্ধটার মধ্যে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আমি প্রথম, দ্বিতীয় এবং তিনটে, আজকে নিয়ে তৃতীয় ক্লাস, এই তিনটে ক্লাসের মধ্যে চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরার এবং বোঝানোর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আমার এর আগের ক্লাসের মতোই আজকেও তোমাদের কয়েকটা কোশ্চেন, কয়েকটা প্রশ্নের কথা বলবো, যেগুলো তোমরা এখান থেকে পড়ে রাখবে। যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো তোমাদের পরীক্ষাও চলে আসতে পারে। এখানে 3 নম্বরের প্রশ্ন তোমাদের পড়তে হবে না প্রবন্ধ থেকে, শুধুমাত্র 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। তো আমি কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি, সেগুলো পারলে পড়ে রাখবে। যেমন 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কথায় বলে কালি কলম মন লেখে 3 জন। কথায় বলে কালি কলম মন লেখে 3 জন। এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে, কথায় এরূপ বলে কেন? ঠিক আছে। তারপর পড়বে হচ্ছে, সবাই এখানে লেখক কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সবাই এখানে লেখক কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। এখানে বলতে কোথাকার কথা বলা হয়েছে, লেখক হওয়া সত্ত্বেও কারো হাতে কলম নেই কেন? ঠিক আছে, এই প্রশ্নটা পড়বে। তারপর পড়বে হচ্ছে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। আমরা কারা, কিভাবে কালি তৈরি করা হতো? ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন পড়বে হচ্ছে, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্মের ইতিহাসটি লেখো। ফাউন্টেন পেনের জন্মের ইতিহাস লেখো। সেই গল্পটার কথা বলছিলাম, যে তোমার এক সওদাগরের সঙ্গে চুক্তি করতে গিয়ে লুই কীভাবে এই ফাউন্টেন পেনের জন্ম হয়েছে আমি আলোচনা করেছি, তোমাদের বইয়ের মধ্যেও রয়েছে, পড়ে নেবে। তারপরে প্রশ্ন পড়বে হচ্ছে, ভঙ্গিটি ঠিক সেরকম। ভঙ্গিটি ঠিক সেরকম। ভঙ্গিটি কীরকম, কাকে কেন এমন ভঙ্গি করতে হয়েছিল? তারপরে প্রশ্ন পড়বে যে, তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। লুইস অ্যাডসন ওয়াটারম্যান কে, তার কৃতিত্ব সম্পর্কে যা জানো লেখো। ঠিক আছে। তারপরে পড়বে হচ্ছে, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে ড্যাশ দিয়ে কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখকের মতামত কি? কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখকের মতামত কি? তারপর বলবে যে,
কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, বিষয়টি ব্যাখ্যা করো। তাহলে এই যে প্রশ্নগুলো বললাম মোটামুটি এই প্রশ্নগুলো তোমরা পড়বে, আর এর থেকেও আরও ভালোভাবে যদি আরও ভালো বেশি পড়তে পারো আরও ভালো কথা। আমি এর আগেও তোমাদের অনেকবার বলেছিলাম যে অন্ততপক্ষে প্রিভিয়াস ইয়ারের মানে গত 3 বছরের টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক তোমরা কালেক্ট করবে এবং সেখান থেকে এই যে প্রবন্ধটা তোমাদের পড়ানো হলো হারিয়ে যাওয়া কালি কলম, এই প্রবন্ধ থেকে কি কি ধরনের প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো বের করবে এবং সলভ করার চেষ্টা করবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ওই প্রিভিয়াস পুরনো 3 বছরের টেস্ট পেপার বলো বা কোশ্চেন ব্যাংক বলো সেখানে কি কি প্রশ্ন পাচ্ছ সেগুলো নিয়ে একটা খাতা তৈরি করে নোটস করে করে পড়বে। তাহলে দেখবে তোমাদের খুব সহজেই তোমাদের সুন্দরভাবে বাংলা বিষয় নিয়ে তোমরা ভালোভাবে প্রস্তুত হয়েছো। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। করোনা পরিস্থিতি দেশের এখনও ভালো নয়, এখনও যত দিন যাচ্ছে ততই করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। যদিও লকডাউন প্রায় উঠেই গেছে, কিন্তু তবুও আমি তোমাদের বলবো যে তোমরা যতটা সম্ভব চেষ্টা করবে বাড়িতেই থাকতে, বাড়ির থেকে বেরোবে না প্রয়োজন ছাড়া, আর বাইরে বেরোতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর বাড়িতে যখন থাকবে অবশ্যই তোমরা সাবান দিয়ে হাত ধোবে, স্যানিটাইজার ব্যবহার করবে এবং নিজে সুস্থ থাকবে অবশ্যই, আর সেই সঙ্গে পার্শ্ববর্তী পাড়া প্রতিবেশী এবং তোমরা বাড়ির সকলকেও সুস্থ থাকতে সহযোগিতা করবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।